প্রথমে আমি কিছু ক্ল্যারিফিকেশনস দেব। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লিজাদির একটা ফেক আইডি ছিল, যেটা কিনা সব জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়াতো এবং ভুলভাল কমেন্ট করতো। এবার আমার ভিডিওতে হয়তো বোঝাতে কোথাও ভুল হয়েছে, বা যিনি বা যারা শুনেছেন, কিছু ভিউয়ারদের কথাই বলছে, তাদের হয়তো বুঝতেও ভুল হয়েছে যে আমি নাকি বলেছি লিজাদি নিজে সেই ফেক আইডিটা ক্রিয়েট করেছে। হ্যাঁ, না, আমি একবারের জন্য সেটা বলিনি। হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে লিজাদির নামে অন্য কেউ একটা ফেক আইডি ক্রিয়েট করে সব জায়গাতে গিয়ে ভুল ভাল কমেন্ট করতো। এবং সেই সেম আইডিটা রুনা আন্টির লাইভেও গিয়েছিল, এবং সেই সময় আমি সেই লাইভটা দেখছিলামও, এবং সেখানে গিয়ে ভুলভাল কমেন্ট করছিল, এবং সাইমালটেনিয়াসলি লিজাদিও কিন্তু কমেন্ট করছিল, আর লিজাদি কিন্তু ওই ফেক আইডিটার সাথে ফাইট করছিল। ঠিক আছে, আমার হয়তো কোথাও বোঝাতে ভুল হয়েছে আমার আগের ভিডিওতে, হ্যাঁ, যে ওটা নাকি লিজাদির নিজের ফেক আইডি। না 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 না, আমি খুব ভালো করে জানি ওটা লিজাদির নিজের ফেক আইডি নয়, বা লিজাদির রাদার সেরকম কোনো ফেক আইডিও নেই। হ্যাঁ, ওই আইডিটা অন্য কেউ ক্রিয়েট করেছে লিজাদির পেছনে লাগার জন্য, আর কিছুই নয়। হ্যাঁ, তো এই একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম, কারণ মানে আমি দেখলাম কিছু ভিউয়ার আমার কথাটাকে মিস ইন্টারপ্রিট করেছে, এবং আমি চাই না এই মুহূর্তে লিজাদিকে নিয়ে কোনো মিস ইন্টারপ্রিটেশন অ্যাটলিস্ট আমার দ্বারা হোক। এবার আসি পার্সোনাল অ্যাটাক নিয়ে। পার্সোনাল অ্যাটাক আগেও হতো, এখনও হয়, এবং কিছু গ্রুপ অফ পিপল করে যারা খুব ভালো করে জানে যে আমরা যা খুশি তাই করতে পারি, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, আমাদেরকে না করার কেউ নেই, এবং আমাদের বিরুদ্ধে মানে তারা মনে করে যে তাদের বিরুদ্ধে কিছু স্টেপ কেউ নেবে না। হ্যাঁ, তারা মনে করে সেটা, ঠিক আছে। তো যাই হোক, এবং তাদের কাছে খুল্লা ছুট আছে, তারা মানুষকে যা খুশি তাই বলতে পারবে। এবং স্ট্র্যাটেজিটা এরকম যে তারা দিনের পর দিন পোক করেই যাবে, মানে তারা 1000 বার পোক করবে, 1000টা নোংরা কথা বলবে। যাকে নিয়ে বলবে সে তাকে ধৈর্য রাখতে হবে, তাকে চুপ থাকতে হবে, তাকে চুপচাপ শুনতে হবে। তার যদি কোনোদিন ধৈর্যের বাঁধটা ভেঙে গিয়ে সে যদি কোনোদিন একটা রিপ্লাই দিয়ে দেয়, বা একটার অধিক 2 কি 3টে রিপ্লাই যদি দিয়ে দেয় কোনোভাবে, তাহলে অপর দিক থেকে সেই মানুষটা বা সেই মানুষগুলো ভিকটিম কার্ড প্লে করা আরম্ভ করে দেয়। আমাকে নিয়ে বলেছে, আমি কি করেছি, আমি তো কিছুই বলিনি, এরকম একটা মানে অ্যাক্টিং শুরু করে দেয় আর কি। তো এটাই তাদের রুল, এটাই তাদের স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো এরকম ধরনের মানুষদেরকে রিপ্লাই দেওয়ার থেকে আমার মনে হয় চুপ থাকাটা বা তাদেরকে ইগনোর করাটা, রাদার তাদের চ্যানেলটাকে পুরো ইগনোর করে দেওয়াটা বেটার। কারণ এখানে কিছু গ্রুপ অফ পিপল আছে যাদের চ্যানেলটা গ্রো হয়েছেই পার্সোনাল অ্যাটাক করে করে। তারা যদি পার্সোনাল অ্যাটাক ছাড়া কোনো ভিডিও করে, হ্যাঁ, তাতে তাদের ভিউজ সেরকম হয় না, কিন্তু দ্য মোমেন্ট তারা পার্সোনাল অ্যাটাক শুরু করবে সেখানেই তাদের ভিউজটা বেশ মারাত্মক হয়। তার মানে তার কিছু ভিউয়ার বেস আছে যারা পার্সোনাল অ্যাটাক শুনতে চায় তার থেকে। এবার আসি বাচ্চার বাবা এবং বাচ্চার মায়ের চ্যানেল নিয়ে কিছু কথা বলতে। টিনার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, এবং ওর চ্যানেলটা যেটা দেখলাম সেটা হচ্ছে ওর ভিউ, তো অবশ্যই ওর ভিউ অনেকটাই পড়ে গেছে। আগে লাখে হতো, তারপর 40, 50, 60 হতো, এখন সেটার অর্ধেক হয়ে গেছে। এখন ওই অন অ্যান অ্যাভারেজ 20,000 ভিউজ হয়। মাঝে মধ্যে ও যদি একটু ক্যাচি থাম্বনেল বা টাইটেল দেয় বা ভিডিওতে সেরকম কিছু দেখায়, তখন গিয়ে হয়তো 25 কি 30 হয়। হ্যাঁ, তাছাড়া ওর ওই অন অ্যান অ্যাভারেজ 20,000 ভিউজই হয়। আর ও যদি মানে কি বলবো কন্টিনিউয়াসলি এরকম বোরিং লাইফ দেখাতে থাকে, তাহলে হয়তো ওর ভিউ আরও পড়ে যাবে। বাট ওর যদি লাইফে পজিটিভ কোনো চেঞ্জেস হয় ইন ফিউচার, তাহলে হয়তো ওর ভিউজ আবার এর থেকেও বাড়তে পারে। বাট এখন এই মুহূর্তে অন অ্যান অ্যাভারেজ 20,000 ভিউজই হচ্ছে। কিন্তু বাচ্চার বাবার চ্যানেলের অবস্থা আরও শোচনীয়, মানে সেখানে অন অ্যান অ্যাভারেজ 10,000 ভিউজ হয়। ঠিক আছে, মানে সেটা আবার কখনো কখনো 8,000, 9,000-এও হয়, কখনো কখনো সেটা 15,000, 16,000-এ যায়, কি 20,000, 25,000-এ যায়। কিন্তু ওই
অন অ্যান অ্যাভারেজ বাচ্চার বাবার চ্যানেলে 10,000 ভিউজ, তো অনেকটাই ডিফারেন্স। হ্যাঁ, এবার সেটার কারণটা কি? সেটার কারণ প্রথমত হচ্ছে টিনার চ্যানেলের ভিউজ পড়ে যাওয়ার কারণ ওর মানে ওই একই জিনিস, ঠিক আছে, এই ঘুম থেকে উঠলাম, এই খেলাম, হ্যাঁ, এই ঘুমালাম আবার, মানে ওই একই জিনিস, ঠিক আছে। এবার ওর একই জিনিস দেখতে তো কেউ ওর ব্লগে যায় না। আর তার থেকে বড় কথা, যখন ওর কিছু ভালোবাসার ভিউয়াররা জানতে পারে যে ও প্রায় 8-9 মাস ধরে ওর ভিউয়ারদেরকে মিথ্যে কথা বলেছে, তো তারা তখন তাকে ছেড়ে চলে যায়, তারা আর তার ভিডিও দেখে না। তো এরকমও কারণ আছে। মিথ্যে কথা বললে, ভিউয়ারদেরকে মিথ্যে বললে বা ভিউয়ারদের সাথে মিথ্যাচারিতা করলে কিন্তু ভিউয়াররা সেটা মেনে নেবে না। স্বাভাবিকভাবে ভিউয়াররা সেই কন্টেন্ট ক্রিয়েটারকে ত্যাগ করে চলে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেটাই হয়েছে। কিন্তু তাও এখন ওর ভিউ হচ্ছে, ঠিক আছে, তাও এখনও ওকে কিছু মানুষ অবশ্যই কন্ট্রোভার্সির জন্য যায় দেখতে বা আউট অফ কিউরিওসিটি যায়, বা কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা কিন্তু ওকে এখনও খুব ভালোবাসে, ঠিক আছে। ওর যাই ভুল করে থাকুক না কেন, এখন ওর যে সিচুয়েশনটা চলছে লাইফে, সেই সিচুয়েশনটার বেসিসে তাদের মনে হয় যে ওকে সাপোর্ট করা উচিত, ঠিক আছে। কারণ ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ওর মা বাবাও টাকা ছাড়া ওর পাশে দাঁড়াবে না, বা স্বার্থ ছাড়া ওর পাশে দাঁড়াবে না। তো এখন ও একাই, যদি ফিনান্সিয়ালি দেখা যায়, ওকে একাই লড়ে যেতে হবে। আর ওর কোনো ব্যাকআপও নেই যে সেটাকে ইউজ করে ও রোজগার করতে পারবে। সেটা তো অবশ্যই ওর দোষ। ওর উচিত ছিল নিজের স্কিলটা ডেভেলপ করা, সেটাও করেনি। কেন করেনি আমি জানি না। আর একটা প্লাস পয়েন্ট, যে ওর ভিউজ অতটাও নিচে পড়ে যায়নি, সেটার কারণটা হচ্ছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনোদিন মাথায় তোলেনি। ওকে যদি কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলেও থেকেছে যে এইটা কেন বলছিস না, বা এইটা বলো, এটা করো, ও যে কোনো কারণে হোক সেটাকে ও না করেই দিয়েছে, বা তাদের কথা শোনেনি। যে কোনো কারণেই হোক, সেটা ও লেজি প্রচণ্ড সেই কারণে হোক, কি ওর ইচ্ছা করেনি সেই কারণে হোক, বা হয়তো ও আরও ওই আগের মতো সেই নোংরা কন্ট্রোভার্সি আর চায় না সেই কারণেই হোক, যে কারণেই হোক ও কিন্তু ইগনোর করেছে। হ্যাঁ, এবং এটা অবশ্যই একটা গুড স্ট্র্যাটেজি। হ্যাঁ, একজন ব্লগারের মতো ভিডিও করবে, সে দিনের পর দিন কন্ট্রোভার্সি কেন করবে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এত কেন ওঠা বসা, বা এত তাদের কথা শোনা কেন হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো ভিডিও করবে, ব্লগারের মতো ভিডিও করবে। তাদের মধ্যে যোগাযোগ থাকতেই পারে ব্যক্তিগতভাবে, কিন্তু সেটাকে বারবার ভিডিওতে হাইলাইট করার তো দরকার পড়ে না। হ্যাঁ, জাস্ট ফর দি সেক অফ কন্ট্রোভার্সি। তো সেটাও করেনি। হ্যাঁ, শুরুতে করতো, কিন্তু তারপর সেটা কমতে কমতে এখন হয়তো আর অত করেও না। আবারও বলছি, ব্যক্তিগত যোগাযোগ থাকতেই পারে, কিন্তু সেটাকে ভিডিওতে টেনে এনে ভিডিওতে বারবার দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, বা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে নিজের ভিডিওতে কন্টেন্ট বানানোর বা কন্ট্রোভার্সি দেওয়ার প্রয়োজন বোধ হয় না। কালিগ, একই প্ল্যাটফর্মে কাজ করছে সবাই, এখানে কালিগ, যোগাযোগ থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু সেটা কতটুকু কোথায় গিয়ে বাউন্ডারিটা টানতে হবে, বা কোথায় গিয়ে একটা লিমিটেশন আনতে হবে, সেটাও খুব দরকার, তাই না? এবার আসি বাচ্চার বাবার ক্ষেত্রে। দ্য ভার্চুয়াল বংয়ের একটা ভিডিও আছে, সেটা দেখবেন, ডার্ক রিয়ালিটি অফ ফুড ব্লগার্স বা বাংলা ফুড ব্লগার্স, এরকম কিছু একটা টাইটেল আছে। আমি পারলে এই পিন কমেন্টে দিয়ে দেব, আপনারা ভিডিওটা দেখতে পারেন, বা হয়তো অনেকেই দেখেছেন। সেখানেও বলেছে যে এই যে এখন কিছু গজিয়ে উঠেছে ফুড ব্লগার্স, হ্যাঁ, যারা মানে ফুড ব্লগিংয়ের নামে বায়াসড এবং ম্যানিপুলেটিভ ফুড ব্লগিং করে। হ্যাঁ, এই 2 দিন আগে একজন ফুড ব্লগারকে ভালো বলে, 2 দিন পরেই আবার সে কোনোভাবে খারাপ হয়ে যায়। তো এই সমস্ত ফুড ব্লগারদের জন্য কিছু অতি সাধারণ ব্যবসায়ী, তাদের কতটা ক্ষতি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের ইমেজটা কিভাবে নষ্ট হচ্ছে সেটা সে তুলে ধরেছে। এবং সেখানে সে পরিষ্কারভাবে একটা কথা বলেছে, যে যখনই এরকম কিছু অতি সাধারণ ব্যবসায়ীদেরকে ফুড ব্লগাররা দেখে, এটা ঠিক যে সেই সমস্ত ফুড ব্লগাররা সেই অতি সাধারণ ব্যবসায়ীদেরকে ক্যামেরার সামনে তুলে ধরছে, সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছে, তাদের একটা পরিচিতি ঘটাচ্ছে, সেটা দ্যাটস এ পজিটিভ সাইড। আর
এই স্টেজটাতে সেই অতি সাধারণ ব্যবসায়ী যা করে, যা বলে, সেইটা ওই ফুড ব্লগারদের কাছে ভীষণ মধুর শুনতে লাগে। মানে সেই অতি সাধারণ ব্যবসায়ী যদি কোনোদিন ভুল করে তার রান্নায় ঝালটা বেশি দিয়ে দেয় বা নুন বেশি দিয়ে দেয়, সেইটাও সেই ফুড ব্লগারদের কাছে ভীষণই মানে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে খুব ভালো, খুব ভালো। হ্যাঁ মাঝে মাঝে ঝাল বেশি দেওয়া, মাঝে মাঝে নুন বা অতিরিক্ত নোনতা করে ফেলা বা নুন দিয়ে পুড়িয়ে ফেলাটা ভালো। হ্যাঁ মানে তাদের কাছে তখন ওই স্টেজটাতে সবই ভালো লাগে। তার কারণটা হচ্ছে তারা ওই সমস্ত ফুড অতি সাধারণ ব্যবসায়ীর থেকে ডিসকাউন্টে খাবার পায় বা অনেক সময় ফ্রিতেও খাবার পায়, এবং সেই ফ্রি বা ডিসকাউন্টে খাবার খাওয়ার বদলে তারা কন্টেন্ট করতে পারে, সেই কন্টেন্টটা তারা আপলোড করে সেখান থেকে ভিউজ জেনারেট করতে পারে, সেই ভিউজ জেনারেট করেও তারা রোজগার করতে পারছে, তাই না? তো স্বার্থ দুই পক্ষেরই আছে, তাই না? সে অতি সাধারণ ব্যবসায়েরও যেরকম স্বার্থ আছে যে সে তাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, তাকে আরও 10টা মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে, আবার সেই ফুড ব্লগারেরও নিজস্ব ভালো মতো স্বার্থ থাকে যে সে সেখান থেকে কন্টেন্ট বানিয়ে ভিউজ আর্ন করছে, সেখান থেকে রেভিনিউ জেনারেট করছে। কিন্তু তার ফলে কি হচ্ছে, সেই সমস্ত ফুড ব্লগাররা সেই পার্টিকুলার অতি সাধারণ ব্যবসায়ীর দোকানে বারবার যাচ্ছে। এবার তাতে কি হচ্ছে যে এই ফুড ব্লগাররা যখন ভিড় করছে, তখন যে সমস্ত জেনুইন বা লয়াল কাস্টমার বা যারা কাস্টমার মানে তারা কোনো ফুড ব্লগার নয়, তারা একদম ন্যায্য মূল্য দিয়েই তারা খাবারটা খাবে, তাদের সংখ্যা কমছে বা তারা প্রচণ্ড বিরক্ত হচ্ছে এই ফুড ব্লগারদের ভিড়ে। তাতে সেই পার্টিকুলার ব্যবসায়ীটির ক্ষতি হচ্ছে, তার কারণ তার লাভটা তো মানে জেনুইন কাস্টমারদের দিয়ে, ফুড ব্লগারদের দিয়ে নয়, তো উল্টে বরং ফুড ব্লগারদেরকে ডিসকাউন্ট দিতে হচ্ছে, কখনো কখনো ফ্রিতেও দিতে হচ্ছে। এবার নিজের ব্যবসা বাঁচানোর জন্য যদি নিজের হয়ে কোনো স্ট্যান্ড নেয়, হ্যাঁ ফুড ব্লগারদের বিরুদ্ধে, যে ভাই তুমি একটু সরে দাঁড়াও, তুমি একটু পাশে দাঁড়াও, আমাকে ব্যবসাটা করতে দাও, যেটা কিনা ওই রাজুদার পকেট পরোটা নিয়ে এসে বলেছে ছেলেটি, সেই সময় সেই ব্যবসায়ী হয়ে যাচ্ছে অহংকার। হ্যাঁ তখন তাকে নিয়ে একের পর এক নেগেটিভ কন্ট্রোভার্সি, নেগেটিভ ভিডিও হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তার সেই মানুষটির ক্রেজ আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন মানুষ আর সেই ব্যবসায়ীকে পছন্দ করছে না এবং বলছে যে হ্যাঁ খুব অহংকার হয়ে গেছে। হ্যাঁ মোটমাট সেই সমস্ত ফুড ব্লগারদের দাবি হচ্ছে যে যেহেতু তারা তাকে সেই ব্লগার সেই ব্যবসায়ীকে তাদের ক্যামেরার মাধ্যমে এবং তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তুলে ধরছে এবং তাদের পরিচিতি ঘটাচ্ছে, তাহলে সেই ব্যবসার উচিত সেই ফুড ব্লগারদেরকে সবসময় তোষামোদ করে চলা, যেটা কিনা পসিবল না। এখানে সবাই এই পৃথিবীতে আমাদের সবাইকেই রোজগার করেই খেতে হবে। হ্যাঁ কারোর সামনে মানে একদম সুন্দর লক্ষ্মীর প্রতিমূর্তি হয়ে থেকে ভালো সেজে নিজের রোজগারটা একেবারে জিরোতে করে দিয়ে থাকলে হবে না, পেটটা চালাতে হবে, তাই তো? তো সবাইকে স্যাটিসফাই করাটা পসিবল না। আর যদি সেই স্যাটিসফ্যাকশনটা মানে সেই স্যাটিসফাই করতে গিয়ে যদি নিজের ব্যবসার ক্ষতি হয়, সেটা তো আরোই সম্ভব না, তাই না? আর ব্যবসাটা সবার আগে, কারণ টাকা লাগবে, টাকা প্রয়োজন নিজের জীবনযাত্রা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই সেম মানে আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারলাম না, আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই সেম ঘটনাটা ঘটেছে কিন্তু বাচ্চার বাবার সাথে। বাচ্চার বাবা অবশ্যই একজন বড় ব্লগার, কিন্তু তার লাইফের যখন একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, সে ভিডিও করেছিল, তখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হলো, প্রচুর প্রশ্ন যে সত্যি না মিথ্যে কী হচ্ছে। তখন অবশ্যই সেখানে কে গেল, সীমা আন্টি গেল। এবং আমরা পরবর্তীকালে এটাও জানতে পারি বা এখন হয়তো আমরা জানি যে সেই মানে সীমা আন্টি যে গেছিলো সেটা অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ আ প্ল্যান মেড বাই সীমা আন্টি অ্যান্ড তখন তার যিনি বান্ধবী ছিলেন ইপু ম্যাডাম, এই দুজন মিলে প্ল্যান করে। এবার যেহেতু ইপু ম্যাডাম অনেকটা দূরে থাকে আর সীমা আন্টি কাছাকাছি থাকে, তো সীমা আন্টি যায়, সে গিয়ে সেখানে কথা বলে। তারা প্রথমে অতটা কিছু মানে অতটা পাত্তা দেয়নি, ঠিক আছে, অত কিছু বলতে চায়নি। তারপরে কিছুদিন পর আমরা জানতে পারি তারাই আবার নিজে থেকে সীমা আন্টিকে ফোন করে বা ওই জলপাইগুড়ি কাকু কাকিমা হয়তো ফোন করে, যে কারণে হোক তারপরে গিয়ে আবার যোগাযোগ হয় এবং সেই যোগাযোগটা আমরা দেখেছি তারপর একটা
সো কল্ড আত্মীয়তাতে পরিণত হয়। এবার কি হলো, সীমান্তির ভায়া প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক খবর জানতে পারলো, কোনটা সত্যি কোনটা মিথ্যে কি হয়েছে এগুলো জানতে পারলো। আর সীমান্তি সেই ব্লগারকে চিনতো না, তার পাতানো ভাইকে আগে কোনোদিন চিনতো না, সে ওই কন্ট্রোভার্সির মাধ্যমেই চিনেছে। তারা কি, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তাদের আত্মীয়দের সাথে কেমন সম্পর্ক, কি ঘটনা কি বৃত্তান্ত, সে কিছুই জানতো না। কিন্তু সে 2 দিনের মধ্যে, মানে 2 দিন গিয়েই 2 দিনের মধ্যে তাদের একটা পজিটিভ রিপোর্ট তার ফেলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দিয়ে দিল, এবং অডিয়েন্সদের কাছে তো অবশ্যই দিল। তাতে কি হলো, মানুষের এক্সপেকটেশন, মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর এবং কিছু ভিউয়ার যারা টাকা দিয়েছে তাদের এক্সপেকটেশনই বড় ব্লগারের থেকে প্রচুর হয়ে গেল। মানে তারা ভাবলো যে মানে তাদের এক্সপেকটেশন অনুযায়ী সে বড় ব্লগার চলবে, মানে বাচ্চার বাবা সে চলবে, মানে তার নিজস্ব কোনো লাইফ নেই। তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা যে সমস্ত ভিউয়াররা মোটা মোটা টাকা দিয়েছে তারা যেভাবে বলবে বাচ্চার বাবার লাইফ সেভাবেই চলবে। এবং তাতে অবশ্যই বাচ্চার বাবার ভুল আছে। যেইটুকু দরকার নয় তার থেকে অধিক প্রায়োরিটি যদি কিছু মানুষকে দেওয়া হয়, তারা তো মাথায় চড়বেই, তারা তো মনে করবেই যে বাবা এখন আমাদেরকে এত প্রায়োরিটি দিচ্ছে, তার মানে আমরা যা বলবো তাই শুনবে, ওকে আমরা ভালো বানিয়ে রাখবো, দিনের পর দিন ওকে নিয়ে পজিটিভ কন্টেন্ট হবে। আর ওর যে বউ, যেই বউকে কিনা ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনক্লুডিং আরশ, ঠিক আছে অবশ্যই, মানে আমি আরশকে ইনক্লুড করছি কারণ এখানে অনেকে মনে করে আরশের চ্যানেলটা নাকি রোস্টিং চ্যানেল। নো, আরশের চ্যানেলটা একটা কন্ট্রোভার্সি চ্যানেলই, কোনো রোস্টিং চ্যানেল নয়। হ্যাঁ, ও সেট আপটা ওভাবে করে বসে, কিন্তু ওটা কোনো রোস্টিং চ্যানেল নয়, ওটা কন্ট্রোভার্সি চ্যানেল, পিওর কন্ট্রোভার্সি চ্যানেল। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে ওর ওয়াইফ, ওনার ওয়াইফ যে কিনা ওনাকে ছেড়ে চলে গেছে যে কোনো কারণেই হোক, তাকে তুলে দেয়। তার সাথে করা কিছু চ্যাট, মানে তার সেই টিনার কিছু পার্সোনাল চ্যাট সেগুলো ফরওয়ার্ড করে, আরও প্রচুর ভিডিওজ সেগুলো ফরওয়ার্ড করে, আমরা দেখেছি সেই ভিডিও আপলোড হয়েছে। তার ওয়াইফকে ইনসাল্ট করানোর জন্য সেইগুলো করে। হ্যাঁ, মানে একটা প্রতিশোধ, ঠিক আছে, প্রতিশোধের আগুন যেটা জ্বলছিল সেটা তো জ্বলছিলই, ঠিক আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে সেই আগুনটা আরও বেশি জ্বালিয়ে দিয়েছে, অবশ্যই কিসের জন্য, নিজেদের কন্টেন্টের জন্য। আর কিছু ভিউয়ার যারা কিনা মোটা অঙ্কের টাকা দিয়েছে, মানে তারা এত এক্সেস টাকা কোথা থেকে পায় ভগবান জানে, ঠিক, তারা কি মনে করলো যে এই যে আমি টাকা দিয়ে হেল্প করছি, এবার আমি যেরকম চাইবো এই মানুষকে সেভাবে চলতে হবে। আবারও বলছি, এতে সেই বড় ব্লগার মানে বাচ্চার বাবারও ভুল আছে। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যে কোনো জিনিসের একটা লিমিটেশন থাকা দরকার, সেই লিমিটটা 2 তরফ থেকে ক্রস করা হয়েছে। সে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তার বাড়িতে অ্যালাউ করেছে, সে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যালাউ করেছে যে তার বাচ্চা, ছোট বাচ্চা যার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে, তার ছবি লাগিয়ে লাগিয়ে সেই বাচ্চার মাকে উলঙ্গ করার পারমিশনটা সেই বাচ্চার বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়েছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা দিনের পর দিন চালিয়ে গেছে। তারপরে যখন বাচ্চার বাবার মনে হলো যে আমার পার্সোনাল লাইফে একটু বেশি ইন্টারফিয়ারেন্স হচ্ছে এই মানুষগুলোর, মানে এরা ডিসাইড করে দেবে আমি কার সাথে কথা বলবো, আমি কার সাথে প্রেম করবো, কার সাথে ঘুরতে যাব, স্বাভাবিকভাবেই তখন সে তার পার্সোনাল লাইফকে প্রায়োরিটি দেবে, তাই না? পার্সোনাল লাইফ জলাঞ্জলি দিয়ে ভাই মানুষ বেশি দিন কোনো কিছু চালিয়ে যেতে পারে না, তাই না? নিজেরও চাহিদা থাকে, নিজেরও ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণে যদি কেউ বাধা ঘটায়, স্বাভাবিক তার মনে হয়েছে যে আমি সাইড করে দেবো। তখন সে যখন নিজের হয়ে স্ট্যান্ড নিতে গেছে তখন সে হয়ে গেল কি খারাপ, কারণ তার এই স্ট্যান্ডটা অনেক দিন আগে নেওয়া দরকার ছিল, যেটা সে কোনো কারণে নিতে পারেনি। এবং সেই কারণটা কি, অবশ্যই নিজের পজিটিভ পিআর চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সে নিজের হয়ে বা নিজের বাচ্চা, নিজের বাবা মায়ের হয়ে সে স্ট্যান্ডটা নিতে পারেনি, সেটা তার ব্যর্থতা। এবং সেই কারণেই আজকে সে এরকম ধপাস করে পড়েছে। প্রথম দিন থেকে যদি নিজের জায়গায় একদম স্ট্রিক্ট থাকতো যে এটা আমার ব্যক্তিগত জীবন, যা হয়েছে আমার জীবনে হয়েছে, আমার সাথে যদি কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো, সেটা একটা লিমিট পর্যন্ত, এবং সেটা নিয়ে যদি আপনাদের কন্টেন্ট করার হয় করুন, যদি মনে হয় যে এটা এনাফ না, আরও আপনাদের ভেতরের গল্প জানতে হবে, তাহলে করবেন না। নিজের হয়ে এই স্ট্যান্ডটা তার নেওয়ার দরকার ছিল, কিন্তু সে তখন নেয়নি। এই কারণেই তো সে আজকে সবার কাছে খারাপ।
কই যখন আগে ভ্লগ করতো, হ্যাঁ, তার তো লাইফে এর আগেও একটা কন্ট্রোভার্সি হয়েছিল তার দিদির সাথে, তখন তো মেজরিটি ভিউয়ার তাদের দিকে ছিল, কারণ তারা গ্রামের সরল সাদাসিধে কম পড়াশোনা জানা মানুষ। এটা ভেবেই মানুষ মাস বা মেজরিটি ভিউয়ার তাদেরকে সাপোর্ট করেছিল। কিন্তু এই ক্ষেত্রে এখন কেন করতে পারছে না? অবশ্যই যে দ্য ভার্চুয়াল বং যেরকম একটা ভিডিও বানিয়েছিল, ডার্ক রিয়ালিটি অফ বাংলা ফুড ব্লগার্স, এখানেও ওই ডার্ক রিয়ালিটি অফ বাংলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই দেখা যাচ্ছে। এবং এখানে অবশ্যই এই ক্ষেত্রে উভয়ের দোষ আছে। আবারও বলছি, সেও অ্যালাউ করেছে দিনের পর দিন, তাই না? সে অ্যালাউ না করলে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাহস পেল কি করে তার বাড়ির মানুষদের ছবি চিপকে চিপকে ভিডিও করার দিনের পর দিন? একটা ছোট বাচ্চা তার ছবি তার ভিডিও লাগিয়ে তারই মাকে উলঙ্গ করার সাহসটা পেল কি করে? সে সেই সাহসটা দিয়েছে বলেই পেয়েছে। তো সে বারকে ক্ষুদিরাম হয়ে গেল। হ্যাঁ, সে ভাবলো সবাই আমাকে নিয়ে এত ভালো কথা বলছে, ঠিক আছে বলতে থাকুক, যে করে হোক বলতেই থাকুক। মানে নিজেদের ভালো কথা শোনার জন্য, নিজেদের অতিরিক্ত প্রশংসা শোনার জন্য সব কিছু, নিজেদের ডিগনিটি, নিজের বাচ্চার ইমেজ, সোশ্যাল ইমেজ, সব কিছু জলাঞ্জলি দিয়ে দিল। এবার আসে সেই সমস্ত ভিউয়ারদের কাছে যাদের এত এক্সেস টাকা, ভাই এত টাকা কোথা থেকে আসে ভগবান জানে। মানে কোনো বাচ্চার জন্মদিন, তখন তাকে গিফট দেওয়া অন্য ব্যাপার, গিফট আগেও আসতো, যখন ওদের সংসারে সব কিছু ভালো ছিল তখনও ওদের বাড়িতে গিফট আসতো। কিন্তু টাকা, হ্যাঁ, ওকেশনালি কাউকে ভালোবেসে টাকা দেওয়া, সেটা জন্মদিন হোক, যেরকম কারণেই হোক, সেটা তো আমাদের লাইফেও হয়ে থাকে যে যখন জন্মদিন আসে বা কোনো স্পেশাল ওকেশন আসে তখন গিফটের বদলে অনেকে টাকাটা দেয়। কিন্তু না, এখানে কোনো ওকেশনাল পারপাস টাকা দেওয়া হয়নি। মানে যেটা শুনতে পাচ্ছি বা জানতে পারছি সেটা হলো ওকেশনের বাইরেও তাদের ব্যক্তিগত প্রয়োজন, মানে সেই ব্লগার, মানে বাচ্চার পরিবার, বাচ্চা এবং বাচ্চার পরিবারের ব্যক্তিগত প্রয়োজনগুলোর জন্য টাকা দেওয়া হয়েছে। আরে ভাই, আমার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে, তাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার, এবং তার জন্য যদি আমাকে টাকা খরচ করে কিছু সেট আপ করতে হয় সেটার দায়িত্ব আমার। আমি সেই দিন গিয়ে সেই সেট আপটা করবো যেদিন আমার এলিজিবিলিটি হবে বা ফিনান্সিয়ালি আমি এলিজিবল হব সেটার জন্য, সেই দিন গিয়ে আমি করতে পারবো, বা যেদিন আমি অ্যাফোর্ড করতে পারবো। আমি যদি না পারি আমি করবো না। ছোট বাচ্চা কি ওই একজনের বাড়িতেই আছে, আর কারোর বাড়িতে নেই? হ্যাঁ, আপনারা বলবেন বাকিদের বাড়িতে মা থাকে, তার বাড়িতে মা নেই। তার বাড়িতে মা নেই একদম ঠিক, কিন্তু তার বাড়িতে 3 জন অ্যাডাল্ট আছে। তো এই ছোট বাচ্চা গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, এই প্রবলেমটা না ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারেরই আছে, যে এই বয়সের বাচ্চাদেরকে ধরে রাখা যায় না, এত দুষ্টু হয় তারা। আর তারা তো বোঝেও না বাচ্চারা, তারা ওই গেটের বাইরে বেরিয়ে যায়। তো সেখানে সেই বাড়ির লোকের দায়িত্ব, সেই বাড়ির মেইন গেট লাগানো বা আরও যাবতীয় যা কিছু করার দায়িত্ব সেই বাড়ির লোকের। বাইরের লোকের এত কেন মাথা কামানো থাকবে? কেন? সাজেশন দাও, ঠিক আছে, যে একটা গেট লাগাও, বা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব গেটটা লাগাও, ছেলের জন্যই লাগাও। সাজেশন দেওয়া যেতে পারে ভার্বালি, কিন্তু না, এখানে শুধু সাজেশন না, এখানে মানি ট্রান্সফারও হয়েছে। এবার জানি না মানে কত অ্যামাউন্ট, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আর এই যারা মানি ট্রান্সফার করেছে, হ্যাঁ, তাদের এত এক্সেস টাকা যে আশেপাশের দুস্থ দরিদ্র বাচ্চাদের না দিয়ে, বা দেয় কিনা জানি না, হ্যাঁ, সে দিতে গেছে এমন একজনকে যার একটা বড় বাড়ি আছে দোতলা, যার একটা লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, একটা না দুটো, যার অল্প বিস্তর হলেও জমি জায়গা আছে, সে চাষবাস করে হলেও খেতে পারবে, তাকে দিতে গেছে টাকা। আর টাকা দিয়ে ভেবেছে যে এই যে আমি টাকা দিচ্ছি এ আমার সাজেশন মতো চলবে, আমি যেরকম এক্সপেক্ট করছি এ আমাদের এক্সপেকটেশন অনুযায়ী চলবে। ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চারাও কারোর কথা শোনে না। সেখানে এত বড় বয়স, মানে 40-এর কাছাকাছি কি 30 ঊর্ধ্ব বয়স, সে শুনবে অন্যদের কথা? মানে অদ্ভুত লাগে।
মানে এটা তো অনেকটা টাকা দিয়ে কিনে নেওয়ার মতো, মানে আমি টাকা দিয়েছি ভাই, তোমাকে আমার কথা মতো চলতে হবে, আমি যেরকমভাবে মনে করবো তোমাকে সেভাবে চলতে হবে। আজকে যে বাচ্চার বাবার এত নেগেটিভ ইমেজ একটা তৈরি হয়েছে, এটাতে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ আছে, সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকম দোষ আছে, ঠিক সেরকমই বাচ্চার বাবারও ইকুয়াল দোষ আছে। হালটা সেই দিন ধরা দরকার ছিল। আজকে এসে তার নিজের কন্ট্রোল নেই তার হাতে, মানে নিজের কন্ট্রোল ইন দ্য সেন্স তার পজিটিভ বা নেগেটিভ সোশ্যাল ইমেজের কন্ট্রোলটা তার হাতে এখন আর নেই। নিজের ব্যক্তিগত জীবনটা যদি কেউ এভাবে মেলে ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নিজে ভালো থাকার জন্য, তার পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না, তখন সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলবে ভিউয়াররা সেটাই শুনবে। আর কিছু কিছু কথা তো আগেও বলা হয়েছিল, তখন যারা পজিটিভ ভিডিও করতো তখন তারা আরামসে ডিনাই করে গেছে। সীমান্তি তো করেছে, কারণ সীমান্তি এখানে ছিল মেইন PR এজেন্ট, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। সীমান্তি 1.5-2 বছর ধরে যে কাজগুলো করে গেছে সেটাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ বলা হয় না, সে PR এজেন্টের কাজ করেছে। হ্যাঁ, তো সে তো PR এজেন্টের কাজ করেছে, আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও PR এজেন্টের কাজ করেছে, মানে তারা সেই ক্রিয়েটারের কোনো ভুল দেখতেই পারেনি। আসানসোল বলির কথা কত আগে, 1 বছর আগে বলা হয়েছিল, তখন ডিনাই করে দেওয়া হয়েছে, তখন সেই মেয়ে খারাপ, সেই মেয়ে বাজে, হ্যাঁ এ তো ছেলে, পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ সব করতে পারে, হ্যাঁ এরকমভাবে চালিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে পড়লো, হ্যাঁ তাই তো আসানসোলের তো ঘটনা ঘটেছিল। আমি একটা কথাই বলবো, নিজেদের জায়গায় ঠিক থাকাটা ভীষণ প্রয়োজন। আমি কতটুকু একটা মানুষের সাথে মিশবো, আমি কতটুকু আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে বলবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি কোনোদিন বাঁধ ভেঙে যাই শুধুমাত্র নিজের প্রশংসা শোনার জন্য, আমাকে সেটার কনসিকুয়েন্সেস ভোগ করতেই হবে, আর সেটাই হচ্ছে বাচ্চার বাবার সাথে। আমার মনে হচ্ছে আরও একটা ভিডিওতে বলেছিল যে ভাইয়া আমরা তো চেয়েছিলাম একটা অল্প বয়সী 23-24 বছরের সংসারী মেয়ে তাকে বাড়িতে আনবে, হ্যাঁ ঝিমি বৌদির মতো এক্সপেক্ট করেনি, এরকম আরও অনেক সীমান্তির মুখ থেকেও শুনি, হ্যাঁ সংসারী মেয়ে, ভালো মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হ্যাঁ মানে এক্সপেকটেশন যে এরকম মেয়ের সাথে তার বিয়ে হবে, মানে কি কি হায়ার লেভেলের এক্সপেকটেশন, তারা ডিসাইড করে দিচ্ছে যে কেমন ধরনের মেয়েকে সে ঘরে তুলবে, হ্যাঁ বা কেমন ধরনের মেয়ের সাথে সে সম্পর্ক রাখবে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, যে পরিবারের বিরুদ্ধে 498 কেস হয়েছে, ডাজেন্ট ম্যাটার সেটা ফেক না সেটা রিয়েল। যদি ফেক কেসও হয়ে থাকে বাইরের লোক তো আর দেখতে যাবে না ফেক কেস হয়েছে না রিয়েল কেস হয়েছে, তাই বলে এমনটা ভাববেন না যে আমি বলছি যে সেই কেসটা ফেক না রিয়েল, না আমার ভাবনা দিয়ে তো কিছু হবে না, তাই না? প্রথমত 498 কেসটা ফেক না রিয়েল সেটা তো কোর্ট ডিসাইড করবে, আর যে কেস করেছে সে জানে, আর যাদের বিরুদ্ধে করা হয়েছে তারাই জানে। হ্যাঁ আমাদের পক্ষে তো জানাটা পসিবল নয়, আমি বলছি না, তর্কের খাতিরে বলছি যে সেটা যদি ফেক হয়েও থাকে, মোটমাট সবাই জানে যে 498 কেস হয়েছে। কোন বাবা তার বেচারা সংসারী ঘরোয়া মেয়েকে এরকম পরিবারের হাতে দেবে? অবশ্য একটা ডানপিটে মেয়েরই লাগবে, মানে একটা ডানপিটে মেয়েই পারবে রিস্ক নিয়ে সেই পরিবারের সাথে সম্পর্ক পাতাতে যাদের বিরুদ্ধে 498 কেস আছে। সেই মেয়ে যার বাইরের জগৎ সম্বন্ধে 10% হলেও আইডিয়া আছে, যার মাথায় মারাত্মক চালাকি বুদ্ধি আছে, সেই মেয়েই পারবে, বা সেই মেয়ে এই রিস্কটা নিতে পারবে? একটু রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে ভেবে দেখুন তো। কন্ট্রোভার্সি জনারে তো আবার প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফ নিয়ে অ্যানালিসিস হয় না, এখানে তো ক্লাউড 9-এ গিয়ে চিন্তাভাবনা করা হয়, যেটা কিনা বাস্তবে কখনো সম্ভবই না। যাই হোক, অ্যাট দি এন্ড একটা জিনিস বুঝতে পারছি ভাই, কিছু মানুষের এক্সেস টাকা, মারাত্মক এক্সেস টাকা, হ্যাঁ মানে এইদিকে আমরা ট্যাক্স দিতে দিতে ফতুর হয়ে যাচ্ছি, হ্যাঁ আর অপর দিকে এমন কিছু মানুষ আছে যাদের জানি না তারা ট্যাক্স ফ্যাক্স দেয় কি না, হ্যাঁ কিন্তু যদি ট্যাক্স দিয়েও থাকে তারপরেও তাদের প্রচুর টাকা। যাই হোক, এই কথাগুলো শুনে হয়তো কিছু ভিউয়ার্স বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর অফেন্ডেড হতে পারে, বাট আই এম হেল্পলেস। এটাই হতে দেখছি আর কি। হ্যাঁ আর বর্তমানে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, আই ডোন্ট সাপোর্ট দিস কাইন্ড অফ কন্ট্রোভার্সি।
ভাই ঝেড়ে কাশার হলে ঝেড়ে কাশো, নাহলে বন্ধ রাখো। ওই তু ম্যা তু ম্যা, ঠিক আছে? এই তু ম্যামের মধ্যে না পরিষ্কারভাবে কেউ তু বলছে আর না পরিষ্কারভাবে কেউ ম্যা বলছে। হ্যাঁ, মানে কেউই ঝেড়ে কাশছে না আর কি। আর পার্সোনাল অ্যাটাক তো আছেই। হ্যাঁ, ওটা তো বললামই যে কিছু মানুষের চ্যানেল চলেই পার্সোনাল অ্যাটাকের দ্বারা। হ্যাঁ, দে কান্ট হেল্প, দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। জানি এই কথাটা শোনার পরও আবার হয়তো আমাকে নিয়ে আরও 10টা 5টা ভিডিও হবে, আবার আমাকে থ্রেট দেওয়া হবে। যে সে থ্রেট না, ঠিক আছে, একদম একদম মানে খালাস করে দেওয়া থ্রেট। যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।